হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রাথমিক 5% প্যানেল প্রকাশ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। 2016 সালের প্রাথমিক নিয়োগে যে এডিশনাল প্যানেল প্রকাশ মামলা, সেই মামলা খারিজ করে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ 42,949 জনের যে প্যানেল, সেই প্যানেল থেকে অতিরিক্ত 5% প্যানেল যে মামলা, সেই মামলায় বড় জয় প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই মুহূর্তে হেরে গেলেন সমস্ত মামলাকারীরা, অর্থাৎ বঞ্চিত যারা ছিলেন, যারা চাকরির একটা সম্ভাবনা ছিল, তাদের সম্ভাবনা ধূলিসাৎ হলো আজ। তো এখানে 2147 শূন্য পদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সমস্ত আশা আজ ধূলিসাৎ করে দিলেন কলকাতা হাইকোর্ট। এখন প্রশ্ন হলো, কেন এই এডিশনাল 5% মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন মাননীয় বিচারপতি? পর্ষদ এমন কি যুক্তি দেখালো যে পিটিশনাররা তারা হেরে গেল? শুনানির সম্পূর্ণ বাংলায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে 14 নম্বর কোর্টরুমে এই প্রাথমিকের এডিশনাল 5% প্যানেল এবং যে 2016 সালের যে প্যানেল, 42 সালের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে মামলা, সেই মামলায় মাননীয় বিচারপতি তিনি বিস্তারিত শুনানি করিয়েছেন। তো আজ শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি, তিনি আজ ভিসিতে ছিলেন। অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন রাতুল বিশ্বাস। তো প্রথমেই শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি বলেন যে গতদিন আপনি প্রাথমিক প্যানেলের যে ডিরেকশন দিয়েছিলেন, তার সূত্র ধরেই আজ শুনানি চলছে। মাইলর্ড, আপনি লাস্ট ওকেশনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডাইরেকশন দিয়েছিলেন যে 2016 সালের এক্সপায়ার প্যানেল সেটাকে পাবলিশ করতে। এরপর পর্ষদের পক্ষ থেকে রাতুল বিশ্বাস তিনি বলেন, মাইলর্ড, ওই দিন সিমিলার ম্যাটার আরেকটা ছিল, যে মামলাটিতে 32,000 যে চাকরি বাতিল মামলা, সেই মামলা নিষ্পত্তি না ঘটলে সেই মামলা ডিলিস্টেড করে রেখেছেন। আপাতত 32,000-এর মামলা মিটলে তারপরে সেই মামলাটিকে মেনশন করানো যাবে, এমন অর্ডার আপনি দিয়েছিলেন। তো দুটো ম্যাটার সিমিলার ম্যাটার ছিল, তো সেক্ষেত্রে গতদিন আপনি বিবেচনা করবেন বলে বলেছিলেন। এরপর দিব্যেন্দু বাবু বলেন, মাইলর্ড, 32,000-এর যে মামলা, সেই মামলার সঙ্গে এই মামলা কানেক্টেড করা হয়নি, অর্থাৎ তার সঙ্গে এই মামলার সম্পর্ক ছিল না। সেকেন্ড মামলাটি কানেক্টেড করা হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম করা হয়েছিল, কিন্তু এই মামলাটিতে আপনি এরকম কিছু অর্ডার দেননি। দিব্যেন্দু বাবু আরো বলেন যে সেখান থেকে 6-7 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ারই করেনি, পাবলিশ হওয়া তো দূরের কথা। পর্ষদের হয়ে রাতুল বিশ্বাস বলেন, মাইলর্ড, এই রিক্রুটমেন্ট প্রসেসটা 2016 এর রিক্রুটমেন্ট প্রসেস, যার প্যানেল অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এই রিট পিটিশনটি 2024 এ করা, যদিও এই মামলাটি 2023 সালে করা হয়েছে। আমার কাছে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে। তো এরপর মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে ঠিক আছে, মেন প্যানেলের ব্যাপারটা না হয় বুঝলাম, যে কিন্তু যে এডিশনাল প্যানেল, সেই এডিশনাল প্যানেল সম্পর্কিত আপনাদের কি বক্তব্য? রাতুল বিশ্বাস বলেন যে মাইলর্ড, 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার হয়নি, সেটা পাবলিশ হয়নি। বিচারপতি বলেন, হোয়াই? আপনাদের রিক্রুটমেন্ট রুলস এর মধ্যে যে প্রভিশন রয়েছে, তার মধ্যে তো 5% প্যানেলের রুলস রয়েছে, তাহলে আপনারা কেন পাবলিশ করেননি বা প্রিপেয়ার করেননি? তো পর্ষদের লয়ার তিনি বলেন যে রিক্রুটমেন্ট প্রসেস 2016 এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে 2024 সালে এসে গিয়ে আমরা আর কথা বলতে চাই না। মিস্টার রাতুল বিশ্বাস আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট রয়েছে, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022-এ যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসে যে মামলা হয়েছিল, সেই মামলায় প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তার পরবর্তীতে পিটিশনারদের আর কোনো রকম ভাবে রিলিফ গ্রান্ট করা হয়নি। অর্থাৎ যেহেতু প্যানেল এক্সপায়ার করে গেছে, সেহেতু সেই মামলা থেকে কোনো রকম ভাবে পিটিশনাররা আর কোনো বেনিফিট পাননি। যে কাট অফ ডেট তারা বেঁধে দিয়েছিল, সেই কাট অফ ডেটের উপর কোন রকম মামলা তারা গ্রান্ট করেননি, ডিসপোজ অফ করে দিয়েছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু বাবু বলেন, মাইলর্ড, আমরা 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসের আগেই মামলা করেছিলাম বা অ্যাপিয়ার করেছিলাম। রাতুল বিশ্বাস বলেন যে সেম কোশ্চেন এই মামলার ক্ষেত্রেও একই রকম ভাবে ইনভলভ রয়েছে। তিনি বলেন যে 32,000-এর মামলা, নন ট্রেডের যে মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, সে বিষয়টা আলাদা ম্যাটার, সে বিষয়টা ঠিক আছে, সে বিষয়টা আমি মেনে নিলাম। কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে, সেই রুলস এর মধ্যে তো প্রভিশন রয়েছে মেইন প্যানেলের পাশাপাশি 5% এডিশনাল প্যানেলের তার যে রুলস, সেই রুলস তো রয়েছে। যদি আপনারা ক্যান্ডিডেট খুঁজে না পান, তাহলে সেক্ষেত্রে এডিশনাল প্যানেল প্রিপেয়ার হলো না, সে বিষয়টা আলাদা কথা। কিন্তু ক্যান্ডিডেট তো প্রচুর আছে, তাহলে কেন 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার হলো না? রাতুল বাবু বলেন যে 42,000-এর যে প্যানেল, সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার পর বাদবাকি যে ভ্যাকেন্সি গুলো পড়েছিল, নট ইনক্লুডেড যে সমস্ত ভ্যাকেন্সি গুলো পড়েছিল, সেই ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। রাতুল বাবু বলেন যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ ডিফারেন্স প্রসেস, সেখানে নন ট্রেড ক্যান্ডিডেটরা তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল সেখান থেকে। মাননীয় বিচারপতি বলেন যে আপনারা এটা ভুল করেছেন, আপনারা 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার না করে যে ভ্যাকেন্সি পড়েছিল, সেই ভ্যাকেন্সিটা ট্রান্সফার করা আপনাদের কখনোই উচিত হয়নি, সেটা একটা ইল্লিগাল কাজ হয়েছে। 5% নিয়ে তো সেটা ল পারমিট করছে, তাহলে আপনারা কেন করলেন না?
রাতুল বাবু বলেন যে মাই লর্ড 5% আর ম্যান্ডেটরি নয়। রাতুল বাবু বলেন যে এই মামলার পিটিশনাররা তারা কিভাবে এই মামলাটা করতে পারে 2024 সালে এসে, যার মধ্যে থেকে ইতিমধ্যেই আমরা দুটো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলেছি, তারপরে এসে গিয়ে তারা এই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে তারা মামলা করতে পারে, যেখান থেকে প্যানেল ল্যাপস করে গেছে, টাইম ওভার হয়ে গেছে, প্যানেল এক্সপায়ার করে গেছে। তো তখন তিনি একটা বিগ কোশ্চেন তুলে ধরেন যে এই মামলার যে মেইন যে মেইনটেনেবিলিটি, সেই মেইনটেনেবিলিটি নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। তো দিব্যেন্দু বাবু তিনি বলেন যে প্যানেল প্রডিউস করার কথা বলেন। তো মাননীয় বিচারপতি বলেন যে দে হ্যাভ নট প্রিপেয়ার প্যানেল। তো আপনাকে যারা প্যানেল প্রিপেয়ারই করেনি তারা আপনাকে প্রডিউস করবে কি করে? এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি অর্ডার লেখা শুরু করেন। তিনি প্রথমেই বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবমিশন অনুসারে 2016 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রাথমিক নিয়োগের যে রুলস রয়েছে, তার রুল 8 তার সাব রুল 6, সেই রুলস অনুযায়ী 5% এডিশনাল প্যানেল প্রকাশের প্রভিশন থাকলেও তারা প্যানেল প্রকাশ করেনি। কিন্তু সেই এডিশনাল 5% প্যানেল প্রকাশ নিয়ে কেউ কোনো রকম ভাবে কোশ্চেন মার্ক নিয়ে আসেনি পর্ষদের বিরুদ্ধে। সেই সময় অর্থাৎ যখন প্যানেল জীবিত ছিল বা প্যানেল যখন এক্সপায়ার হয়নি, তখন কেউ কোনো রকম ভাবে এই 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ারের কথা বলেনি বা কোশ্চেন মার্ক নিয়ে আসেনি। এবং অর্ডারে উল্লেখ করলেন 42,000 রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করার পর যে ভ্যাকেন্সিটা ভ্যাকান্ট ছিল, বেঁচে ছিল, সেই ভ্যাকেন্সিটা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে সম্পূর্ণভাবে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। এই মামলার রিট পিটিশনটা 2023 সালে এসে করা হয়েছে, যে নিয়োগ প্রসেসটা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। ফলে এই মামলার রিট পিটিশনটা কোনো রকম ভাবে মেইনটেনেবিলিটি মেইনটেইন করতে পারেনি, ইজ নট মেইনটেনেবল। তো পিটিশনারদের পক্ষ থেকে সেই সময় দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি তীব্র আপত্তি জানান, কিন্তু মাননীয় বিচারপতি তেমন ভাবে গুরুত্ব দেননি। অপোজিশনকে অর্থাৎ পিটিশনারদেরকে এফিডেভিট ফাইল জমা করতে বললেন। আগামী 20 আগস্টের মধ্যে সমস্ত এফিডেভিট পিটিশনারদের পক্ষ থেকে তাদের জমা করতে বললেন, এবং যদি কোনো রিপ্লের প্রয়োজন হয় তাহলে তারা নিজেদের মধ্যে রিপ্লে দেবে বা আদান প্রদান করে নেবে। এরপর মামলাটিকে লিবার্টি টু মেনশন করে দিয়েছিলেন, কিন্তু দিব্যেন্দু বাবু বলেন যে একটা ডেট ফিক্সড করে দিন মাইলর। তো সেই কথা মাননীয় বিচারপতি কান দেননি। বিচারপতি সবাইকে আসতে বলেন। তখন পর্ষদ হয়ে রাতুল বিশ্বাস বলেন মাইলর মেইনটেনেবিলিটি কথাটা সেখানে যেন অর্ডার কপির মধ্যে উল্লেখ করেন, সে বিষয়টা যেন মেনশন থাকে, সে বিষয়ে তিনি রিমাইন্ড করে দিলেন। মাননীয় বিচারপতি বললেন ইয়েস। এভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছেন আজকে মাননীয় বিচারপতি। তো মামলা কেন খারিজ হলো, তার কারণ মেইনটেনেবিলিটি ঠিকঠাক ভাবে মেইনটেইন করেনি এই মামলার পিটিশনাররা। অর্থাৎ এই যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল, সেই প্যানেল এক্সপায়ার করে যাওয়ার আগে তাদের মামলা করা উচিত ছিল, তাহলে তারা রিলিফ পেতেন বা এই এডিশনাল 5% প্যানেল সেখান থেকে প্রিপেয়ার হতো। কিন্তু যেহেতু মামলা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর 2023 সালে এসে এই মামলাটি হয়েছে, সেহেতু পিটিশনাররা আর কোন রকম ভাবে এই মামলা থেকে রিলিফ পেলেন না। তো নেক্সট যেদিন শুনানি হবে সেদিন যদি পিটিশনারদের পক্ষ থেকে দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি যদি দেখাতে পারেন যে এই মামলার মেইনটেনেবিলিটি যথার্থভাবে রক্ষিত হয়েছে, তাহলেই কিন্তু এডিশনাল 5% প্যানেল সেখান থেকে বাঁচার সম্ভাবনা থাকবে। কিন্তু দিব্যেন্দু বাবু আশা করা যায় যেটুকু 2023 সালে যেহেতু মামলা হয়েছে, সেহেতু এই মামলার পিটিশন কপি সেখানে মেইনটেনেবিলিটি রক্ষা করতে পারবে না। তার ফলে এই মামলাটি কিন্তু এফিডেভিট জয় ফাইল করুক না কেন, সম্পূর্ণভাবে সেদিন পুরোপুরি ভাবে ডিসপোজ অফ করে যাবে। তো আপাতত ভাবে আজ কিন্তু 99% এই মামলাটি খারিজের পথে চলে গেল। তো দেখা যাক পরবর্তী কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।